আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে ওকে আজকের ক্লাসে আমরা সিস্টেম অফ পার্টিকেল নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমার নিজের নোট, আমি এটা দেখে পড়ছিলাম আর কি। এখন তোমাদের সমস্যা হলো, তোমাদের যে সিলেবাস আছে, মানে যে বই আছে, বইয়ে এত জিনিসপত্র আছে যে আমি কতটুকু পড়াবো আর কতটুকু পড়াবো না খুবই চিন্তার মধ্যে আছি। যেমন অনেক বিষয় আছে যেগুলো ধরো এতটা পরীক্ষায় আসার জন্য ইম্পর্ট্যান্ট না, কিন্তু পরের টপিকগুলো বোঝার জন্য ইম্পর্ট্যান্ট। তো এরকম যদি সব পড়াইতে যাই তাহলে তোমরা পরে মনে করো পাগল হয়ে যাওয়া যে এত পড়া দেখে। এখন আবার এই টপিকগুলো বুঝাইতে গেলেও এখানে বেশ ঝামেলা আছে। মানে তুমি যদি বুঝতে যাও তাহলে দেখবা যে অনেক কিছু অনেক কঠিন লাগতেছে, কিন্তু বুঝতে যদি না যাও তাহলে দেখবা যে খুবই সহজ, জাস্ট একটা লাইন মুখস্থ করে ফেললেই হয়ে যায়। এখন আমি যদি বেশি বুঝাইতে চাই তাহলে তোমাদের অনেকের মাথার উপর দিয়ে যাবে, আবার যদি আমি কম বুঝাই তাহলে অনেকে বুঝবে না। এই জন্য আমি মাঝামাঝি একটা রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব। যাদের বুঝতে অসুবিধা হয় তাদের সাথে তো যোগাযোগ আমার আছেই, হোয়াটসঅ্যাপে অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপে তুমি আলোচনা করতে পারবা, তাতে কোনো অসুবিধা নাই। ওকে, তাহলে আমি চেষ্টা করি কিছুটা, যতটুকু পারি আর কি আমি বোঝানোর। ওকে, আসেন, গত ক্লাসগুলোতে আমরা দেখছিলাম একটা পার্টিকেলের উপরে, একটা কণার উপরে নিউটনের সূত্র কীরকম হয়, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কীরকম হয়, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা, একটা পার্টিকেলের উপরে। এখন আমরা দেখব সিস্টেম অফ পার্টিকেল, মানে কি অনেকগুলা কণা থাকবে, বাংলায় যেটাকে বলে কণা সিস্টেম। তো কণা সিস্টেমের উপরে নিউটনের সূত্র কিভাবে কাজ করে, বা কণা সিস্টেমের মেকানিক্স বা বলবিদ্যা কিভাবে কাজ করে। ওকে, তো এই জন্য আমরা কণা সিস্টেম বলতে কি বুঝবো, অনেকগুলা কণা আছে, এটা আমাদের কণা সিস্টেম। অনেকগুলা পার্টিকেল আছে, অনেকগুলা কণা আছে। তাহলে মনে করেন যে এটা আমার একটা বস্তু, এই বস্তুর ভিতরে অনেকগুলা কণা আছে, তাহলে এটা কি হয়ে গেল আমাদের সিস্টেম অফ পার্টিকেল। ঠিক আছে, দুনিয়াতে আমরা যত ধরনের অবজেক্ট দেখি সেগুলো কি সিস্টেম অফ পার্টিকেল, মানে কি একটা বস্তুর ভিতরে অনেকগুলা কণা আছে। তো এই যে বস্তুর ভিতরে কি আছে, অনেকগুলা কণা আছে। খুবই ভালো কথা। এখন আমরা যে এফ ইকুয়ালস টু এম এ পড়ে আসছি না, এফ ইকুয়ালস টু এম এ গত ক্লাসগুলোতে আমরা প্রমাণ করে আসছি। এটা কার জন্য প্রমাণ করছি? একটা কণার জন্য, একটা কণার জন্য। এখন অনেকগুলা কণা মিলে যে বস্তু হইল, সেই বস্তুর ক্ষেত্রে অনেকগুলা কণা মিলে যে বস্তু হইল, সেই বস্তুর ক্ষেত্রে দ্বিতীয় সূত্রটা দেখতে কীরকম হয়, এরকমই থাকে নাকি অন্য কিছু চেঞ্জ হয়, নাকি অন্য কিছু আসে কি না, এইগুলো আমরা এখানে আলোচনা করব। এখন অন্য কিছু আসার প্রশ্ন কিভাবে আসলো? প্রশ্ন আসলো এভাবে যে এই বস্তুকে বাইরে থেকে একটা ধাক্কা দেওয়া হচ্ছে, সেটাকে আমরা বলতেছি এক্সটার্নাল ফোর্স, এফই, এক্সটার্নাল ফোর্স। আবার এই বস্তু নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করতেছে না, সেটাকে আমরা বলতে পারি কি এফ ইন্টারনাল ফোর্স। তাহলে এই বস্তুর উপরে ইন্টারনাল ফোর্সও আছে, আবার কি এক্সটার্নাল ফোর্সও আছে। এখন ইন্টারনাল আর এক্সটার্নাল থাকলে এখানে কোন ফোর্সটাই বা আসবে, এখানে অ্যাক্সিলারেশন কোনটার কারণে হবে, ইন্টারনালের কারণে নাকি এক্সটার্নালের কারণে, হইলে কীরকম হবে, এইসব জিনিস আমরা এখানে আলোচনা করব। ওকে, তাহলে নিউটনের সেকেন্ড ল ফর এ সিস্টেম অফ পার্টিকেলস। ওকে ওকে এখন এখানে অনেকগুলা পার্টিকেল আছে না, ধরি এন সংখ্যক পার্টিকেল আছে। কতটা? এন সংখ্যক। এন এর মান কয়েক কোটি হইতে পারে, 10⁻30, 35, 50, যা খুশি তত হইতে পারে। এখন এটার ভিতরে অনেকগুলা পার্টিকেল আছে, তার মধ্যে আমরা এই একটা পার্টিকেলকে একটু বড়োভাবে দেখাইলাম। এটা আমাদের স্পেশাল পার্টিকেল, এটাকে বললাম আমরা আই নাম্বার পার্টিকেল। কততম পার্টিকেল? আইতম পার্টিকেল। আই এর মান 5, 10, 15, 20 যে কোনো একটা সংখ্যা হইতে পারে। আইতম পার্টিকেল। ওকে, আইতম পার্টিকেল। তার আগে আমি কিছু বাংলা কথা লিখে নিই। এটাকে বাংলায় ট্রান্সলেট করে আমাকে লিখতে হবে। ধরি অনেকগুলো কণার সমন্বয়ে গঠিত
একটি গঠিত একটি সিস্টেমের উপর ধরি অনেকগুলো কণার সমন্বয়ে গঠিত। ওয়েট, আমাকে বই দেখতে হবে এক্স্যাক্টলি যদি আমি বাংলায় ট্রান্সলেট করতে চাই। কণা সিস্টেমের উপরে ধরি অনেকগুলো কণার সমন্বয়ে গঠিত একটি সিস্টেমের উপরে এফ ই বাহ্যিক বল প্রযুক্ত হচ্ছে। এফ ই বাহ্যিক বল প্রযুক্ত হচ্ছে। এফ ই বাহ্যিক বলটা প্রযুক্ত হচ্ছে এবং এটা অবশ্যই ভেক্টর রাশি। ওকে, আচ্ছা, এফ ই বাহ্যিক বল প্রযুক্ত হইতেছে, ভালো কথা। এখন আমরা এটার মধ্যে একটা পার্টিকেলকে চুজ করছি, সেটা কত, আইতম পার্টিকেল। এবং আইতম কণার উপর বাহ্যিক বল, আইতম কণার উপরে বাহ্যিক বল এফ আই, আইতম কণার উপরে বাহ্যিক বল এফ আই, উপরে দিলাম হচ্ছে ই, ই দিয়ে বোঝাচ্ছি এক্সটার্নাল মানে বাহ্যিক, ই দিয়ে কি বোঝাচ্ছি এক্সটার্নাল, নিচে আই মানে আইতম কণার উপরে বল, আইতম কণার উপরে কত বল, আইতম কণার উপরে বাহ্যিক বল এত। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস, এই পয়েন্টটা একটু খেয়াল করে দেখো, এইখানে একটা কণা আছে, এইখানে আরও 3টা কণা আছে, একটু বোঝার চেষ্টা করি। এইটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট, এটা আমাদের আই নাম্বার কণা, এটা হচ্ছে 1 নাম্বার কণা, এটা 2 নাম্বার কণা, এটা হচ্ছে 3 নাম্বার কণা। তাহলে 1 নাম্বার কণা আই কণাকে এক ধরনের ধাক্কা দিবে, তাই না? নিজেদের মধ্যে তো ধাক্কাধাক্কি করতেছে, তাহলে 1 আইকে এক রকমের ধাক্কা দিবে, 2 আইকে আরেক রকমের ধাক্কা দিবে, 3 আইকে আরেক রকমের ধাক্কা দিবে। তাহলে আইয়ের উপরে টোটাল লব্ধি বল হইতে পারে, দেখেন তো, 1 আইকে ধাক্কা দিতে পারে প্লাস, 2 আইকে ধাক্কা দিতে পারে প্লাস, 3 আইকে ধাক্কা দিতে পারে, পারে না? এরকম বাকি যতগুলা কণা আছে সবাই মিলে আইকে ধাক্কা দিতে পারে কিনা? সবাই মিলে আইকে ধাক্কা দিতে পারে। তার মানে আইয়ের উপরে টোটাল যে ধাক্কা সেটাকে আমি সামেশন আকারে লিখতে পারি, সামেশন অফ এফ আইয়ের উপরে ধাক্কা। কারা ধাক্কা দিচ্ছে? 1ও ধাক্কা দিচ্ছে, 2ও ধাক্কা দিচ্ছে, 3ও ধাক্কা দিচ্ছে। এই 1 2 3কে আমি বললাম যে জে, এবং জে এর মান আমি বললাম এখানে জে এর উপরে সামেশন করে দিলাম, জে এর মান 1 2 3 এরকম চলতে থাকবে, ঠিক আছে? তাহলে জে এর মান যখন 1 হবে তখন 1 আই আসবে, সামেশন মানে যোগ। জে এর মান 2 হবে তখন 2 আই আসবে, সামেশন মানে আবার যোগ। জে এর মান 3 হবে তখন 3 আই আসবে, সামেশন মানে আবার যোগ। বোঝা গেল কিনা? তার মানে এ আশেপাশের যতটা বল কর্তৃক যতটা পার্টিকেল তার উপরে ধাক্কা দিচ্ছে, সেই ধাক্কাটা এখন কার ভিতরে চলে আসলো? এই যে সামেশন অফ এফ জে আই এর মধ্যে। এটা দিয়ে কি বোঝায়? যেতম পার্টিকেল আই এর উপরে কতটুকু ধাক্কা দিচ্ছে, যেতম অর্থাৎ প্রতিবেশী, পাশের জন আইতম কণার উপরে কি পরিমাণ বল দিচ্ছে, এবং এই পুরোটা মিলে তো আমাদের সিস্টেম। তাহলে এই ধাক্কাধাক্কি এগুলো কোথায়? সিস্টেমের ভিতরে। এই কারণে এই ফোর্সটা হচ্ছে ইন্টারনাল ফোর্স, অভ্যন্তরীণ বল। ওকে, অভ্যন্তরীণ বল। তাহলে আই এর উপরে ধাক্কা দিচ্ছে কে? জে এর মান 1 হইলে 1 আই, 2 হইলে 2 আই, 3 হইলে 3 আই, সবাই মিলে ধাক্কা দিচ্ছে, এই কারণে সবাইকে যোগ করে দিচ্ছি সামেশন। এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? তার মানে সবাই মিলে কি করতেছে? একে ধাক্কা দিচ্ছে, ভালো কথা। এখন এটা মুছি। তাহলে আমরা বললাম যে আইতম কণার উপরে বাহ্যিক বল কত? এফ আই ই এত, এবং 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 এটাকে বাংলায় কিভাবে লিখব? এবং বাকি এবং যে কর্তৃক আই এর উপর প্রযুক্ত, যে কর্তৃক আই এর উপর প্রযুক্ত অভ্যন্তরীণ মোট বল, মানে যে অনেকগুলা যে আছে না, যে এর মান 1 হইলে 1 নাম্বারটা কি পরিমাণ ধাক্কা দিচ্ছে, 2 হইলে 2 নাম্বারটা কি পরিমাণ ধাক্কা দিচ্ছে। তাহলে যে কর্তৃক আই এর উপর প্রযুক্ত অভ্যন্তরীণ মোট বলে দিছে, মোট মানে কি? সামেশন। তাহলে সামেশন এই যে এটা,
এফ জে আই, সাম ওভার কার উপরে রান হবে, সামটা আই এর উপরে রান। এতটুকু বুঝছেন কিনা বলেন? এতটুকু বোঝা যাওয়া উচিত। তাহলে আই এর উপরে টোটাল অভ্যন্তরীণ বল হইল এইটা, বাহ্যিক বল হইল এটা। তাহলে এখন নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আইতম কণার উপর নিউটনস সেকেন্ড ল থেকে পাই। নিউটনের সেকেন্ড ল আমাদেরকে কি বলে? প্রযুক্ত বল, লব্ধি বল, প্রযুক্ত টোটাল লব্ধি বল এফ ইকুয়ালস টু হবে কি এম এ, যেখানে এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, এটা কি অ্যাক্সিলারেশন। এ ইকুয়ালস টু গত ক্লাসে আমরা কি লিখছিলাম, এ ইকুয়ালস টু লেখা যায় ভি ডট, তাই না? সরি, এফ ইকুয়ালস টু পি ডট লেখা যায়, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এফ ইকুয়ালস টু হচ্ছে ডিপি বাই ডিটি, এটাকে আমরা পি ডটও লিখতে পারি। ডিপি বাই ডিটি এটাকে আমরা কি লিখতে পারি, পি ডটও লিখতে পারি, তাই না? তাহলে আসেন, সামেশন অফ এফ কার উপরে, আই এর উপরে। আই এর উপরে সবগুলা বলের লব্ধি, আইতম কণার উপরে কিন্তু আমরা হিসাব করতেছি, আইতম কণার উপরে সব বলের লব্ধি ইকুয়ালস টু হবে আইতম কণার ভরবেগের পরিবর্তন, আইতম কণার ভরবেগের পরিবর্তনের হার, উপরে ডট দিয়ে দিলাম, তার মানে কি বোঝাচ্ছে, ভরবেগের পরিবর্তনের কি হার বোঝাচ্ছে। ওকে, ভরবেগের পরিবর্তনের হার, ক্লিয়ার কিনা? ভরবেগের পরিবর্তনের হার। বা আইতম কণার উপরে লব্ধি বল, বল কি কি আছে বলেন তো? একটা হচ্ছে বাহ্যিক বল আর একটা হচ্ছে অভ্যন্তরীণ বল, তাইলে টোটাল বল হচ্ছে এই দুইটা। তাহলে আই এর উপরে এক্সটার্নাল ফোর্স প্লাস আই এর উপরে জে কর্তৃক ইন্টারনাল ফোর্স, ঠিক আছে না? এটা ইকুয়ালস টু এখানে কি থাকলো, পিআই ডট, ঠিক আছে? কোনো সমস্যা নাই, এতটুকু আমাদের কাছে ক্লিয়ার, ভেরি গুড। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে পিআই ডট যেটা ছিল এটাকে তো ডিপি বাই ডিটি লেখা যায়, তাই না? ডিপিআই ডিভাইডেড বাই ডিটি লেখা যায়, ডিপিআই বাই ডিটি লেখা যায়। পি ইকুয়ালস টু কি মনে আছে? পি ইকুয়ালস টু কি ছিল? পি ইকুয়ালস টু ছিল এম, তার সাথে ছিল ভি, আর ভি ইকুয়ালস টু লেখা যাইতো আর ডট, মনে আছে? আর এর অবস্থান ভেক্টর, যে সরি আর এর, এটা তো ডিআর বাই ডিটি, তাই না? ডিআর বাই ডিটি, তো ডিআর বাই ডিটিকে কী লেখা যায়, আর ডট লেখা যায় না? তাহলে পি ইকুয়ালস টু এম আর ডট লেখা যায়। এই যে পি আই তার সাথে ডিডিটি আছে, এটাকে আমরা চাইলে কি লিখতে পারি, এটাকে ডান পাশেই লিখি, ডিডিটি অফ পি আই এর জায়গায় কি লিখতে পারবো, পি এর জায়গায় এম আর আই, এম আই আর আই, এম আই আর আই লেখা যায়, এম আই আর আই ডট, তাই না? এম আই আর আই ডট, এই যে টাইমের রেসপেক্টে, তাহলে আর আই ডট, ওকে, এম আই আর আই ডট। আচ্ছা, এখন এটা ইকুয়ালস টু আবার আমরা কি লিখতে পারি, খেয়াল করেন, এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি এম আই, এটা হচ্ছে সবার মানে আইতম কণার জন্য কনস্ট্যান্ট, তারপরে আই এর পাশের জন্য কনস্ট্যান্ট, এটাকে আমরা চাইলে বাইরে আনতে পারি, এটাকে আমরা চাইলে কি করতে পারি, বাইরে আনতে পারি। তাহলে এটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে কি থাকে, এম আই সাথে এই যে আর আই আছে না, এই যে এটা কি, এটা আর আই ডট, আর আই ডট, আর আই ডট যদি থাকে, খেয়াল করেন আর আই ডট আছে, এটা কি ডিফারেন্সিয়েশন না? একবার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হচ্ছে, এখানে ডট আছে, তার মানে ডট মানে আরেকবার ডিফারেন্সিয়েশন, তাহলে বাইরে একবার, এই যে ভিতরের ডটের কারণে একবার, টোটাল কয়বার হইল, আর আই, এখানে আর ডট দিলাম না, ডটের কারণে একটা ডিফারেন্সিয়েশন আর বাইরে আরেকটা ছিল, এই কারণে টোটাল কয়টা হয়েছে, দুইটা। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার? ওকে, এখন উভয় পক্ষে সামেশন নিব, উভয় পক্ষে সামেশন। দেখেন এটা কার জন্য আমরা হিসাব করছিলাম, আইতম কণার উপরে না, আইতম কণার উপরে। এখন আমাদের যে সিস্টেম অফ পার্টিকেল ছিল, এখানে অনেকগুলা কণা ছিল কিনা, এই পুরাটাই তো আমাদের সিস্টেম ছিল, এই পুরোটাই তো আমাদের সিস্টেম ছিল। ভালো কথা, এখানে একটা চিত্র আঁকাই দিবেন সিস্টেমের পাশে, একটা চিত্র আঁকাই দিবেন। এটাকে দিবেন আই, আর তার পাশের কোনো একটাকে দিবেন যে, এখানে এরকম দাগ দিয়ে লিখে দিবেন এটা হচ্ছে আমাদের সিস্টেম, ঠিক আছে? তাহলে চিত্র কি দিবেন, চিত্র হচ্ছে সিস্টেম অফ পার্টিকেল বা একটি কণা সিস্টেম। আচ্ছা, এখন খেয়াল করেন তো, এটা তো এই কণার উপরে বল হিসাব করলাম,
এই যে এটা পাওয়া গেল। এখন তার পাশের জনের জন্য আবার হিসাব করা লাগবে, তার পাশের জনের জন্য আবার হিসাব করা লাগবে, তার পাশের জনের জন্য আবার হিসাব করা লাগবে। তার মানে সবার উপরে যদি হিসাব করতে চাই আবার সামেশন দিতে হবে। এই সামেশনটা কার উপরে এখন রান হবে? আই এর উপরে, কারণ এই আই এর মানটা এখন এইটার জন্য, তারপরে এই আইটা পাশের জনের মাথায় চলে যাবে, তখন তার উপরে হিসাব হবে। এই আইটা এখানে আসবে, তখন তার উপরে হিসাব হবে। এইভাবে সবার কাছে চলে যাবে, তখন সবার জন্য হিসাব হবে। তাহলে এখন সামেশনটা কার উপরে হবে? আই এর উপরে। সামেশনটা কার উপরে হবে? আই এর উপরে। দেখেন সামেশন আই অ্যাপ্লাই করতেছি এটার উপরে, তাহলে এফ আই এক্সটার্নাল প্লাস সামেশন জে এফ জে আই ইকুয়ালস টু ডান সাইডে এই যে এটা, তাই না? তাহলে সামেশন অফ আই এর উপরে সাম হচ্ছে এম আই ডি স্কোয়ার আর আই ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। ঠিক আছে, এখানে একটা বিষয় আছে, বিষয়টা হইল আপনি এখানে এরকম একটা চিত্র আঁকবেন। চিত্র একে আই পর্যন্ত নিয়ে যাবেন, এই যে এরকম দাগ দিয়া, তারপরে এটার নাম দিবেন হচ্ছে আর আই ভেক্টর। ওকে, আর আই ভেক্টর এই নামটা দিতে হবে। এতটুকু চিত্র আঁকাবেন। আর আই ভেক্টর মানে কি? আইতম কণার অবস্থান ভেক্টর। ওকে, এতটুকু লেখা যায়, তাই না? এতটুকু লেখা যায়। এখন আসেন এই সামেশনটাকে আমরা ভাঙায় ফেলবো। সামেশনটা একবার এটার উপরে যাবে, সামেশনটা একবার এটার উপরে যাবে। তাহলে সামেশন আই এর উপরে সামেশন হচ্ছে এফ আই এক্সটার্নাল প্লাস সামেশন, দেখেন আই এর উপরে একবার সাম, জে এর উপরে একবার সাম, দুইটাকে একসাথে, মানে এরকম লেখা উচিত আমাদের। আই এটা হচ্ছে জে এর উপরে এফ জে আই ইকুয়ালস টু, এখান থেকে এটা থাকে সামেশন এম আই, তারপরে ডি স্কোয়ার আর আই ডিভাইডেড বাই কী থাকে? ডি টি স্কোয়ার, ডি স্কোয়ার ডিটি স্কোয়ার। এটাকে আমরা চাইলে দেখেন তো এটা লিখতে পারি কিনা। এম আইটাকে, এই যে এম আইটাকে এম আই তো কনস্ট্যান্ট, এটাকে ভিতরে নেওয়া যায় বাইরেও নেওয়া যায়, তাতে কোনো সমস্যা নাই। তাহলে এম আইটাকে যদি ভিতরে নিয়ে যাই, তাহলে দেখেন তো এই সামেশনটা ডি স্কোয়ার ডিটি স্কোয়ার কার উপরে? এম আই আর আই এর উপরে না? আর আই ভেক্টর, মানে এই এম আইটাকে ভিতরে নিছি, এম আই আর আই। ঠিক আছে কিনা? এম আই আর আই। ওকে, এখন যেটা করব আমরা সেটা হচ্ছে এই যে এই কি বলে, এই যে ভ্যালুটা ছিল ডি স্কোয়ার ডিটি স্কোয়ার, যেটা খেয়াল করেন এখানে তো সামেশন হচ্ছে, তাই না? সামেশনটা এটার উপরে হচ্ছে। এখন ডিফারেন্সিয়াল অপারেটর আর সামেশন অপারেটর এদেরকে বিনিময় করা যায়, মানে একটাকে আরেকটার জায়গায় নেওয়া যায়, বুঝছেন? একটাকে কী করা যায়? আরেকটার জায়গায় নেওয়া যায়। এখন তার জন্য আমরা চাইলে এই সামেশনটাকে ভিতরে নিতে পারি, ডিডিটিকে বাইরে আনতে পারি। আচ্ছা, তার আগে এদিকে খেয়াল করেন তো, এটা আইতম কণার উপরে এক্সটার্নাল বল, আইগুলা কি হচ্ছে? সামেশন হচ্ছে, তার মানে সবগুলা কণার উপরে এক্সটার্নাল বল না? এটা 1 নম্বর কোণার উপরে এক্সটার্নাল বল, 2 নম্বর কোণার উপরে এক্সটার্নাল বল, 3 নম্বর কোণার উপরে এক্সটার্নাল বল, টোটাল মিলে যদি যোগ করে দিই তাহলে টোটাল সবগুলার উপরে মোট এক্সটার্নাল বল। এটা কি মোট এক্সটার্নাল ফোর্স হয়ে যাবে কিনা বলেন? এটা কি হয়ে যাবে? মোট এক্সটার্নাল ফোর্স। আচ্ছা, মোট এক্সটার্নাল ফোর্সকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম? এই যে মোট এক্সটার্নাল ফোর্স কি? এফই, সিস্টেমের উপরে বাহ্যিক বল, পুরা সিস্টেমের উপরে এফই। তাহলে মোট এক্সটার্নাল ফোর্সকে আমরা বললাম এফই, এইটা আমরা চাইলে উপরে দিতে পারি, কোনো সমস্যা নেই। মোট পুরা সিস্টেমের উপরে এক্সটার্নাল ফোর্স, এই ফোর্সটা কার উপরে? পুরা সিস্টেমের উপরে। এই এক্সটার্নাল ফোর্সটা হচ্ছে পুরা সিস্টেমের উপরে। এখন বিষয় হইল, আচ্ছা ভালো কথা, প্লাস আই আর জে, এই যে সামেশন, এটাকে চাইলে আমরা এই যে এইভাবে লিখতে পারি। একটা সামেশনের ভিতরে দেখাই দিতে পারি যে সামটা দুইবার রান হবে, আই কমা জে, এটা দিয়ে বোঝায় আই এর উপরেও রান হবে, জে এর উপরেও রান হবে। দুই সামেশনের পরিবর্তে এক সামেশন দিয়ে দিলাম। এখানে আসছে কি এখন? এফ জে আই ভেক্টর। এখানে একটা বিষয় আছে, দেখেন এখানে যে জে আই মানে কি? জে আইকে কি পরিমাণ ধাক্কা দিচ্ছে? জে আইকে কি পরিমাণ ধাক্কা দিচ্ছে? এখন কোনো পার্টিকেল কি নিজে নিজেকে ধাক্কা দিতে পারবে? নিজে নিজেকে ধাক্কা দিতে পারবে না। ফলে জে এর মান কখনো আই এর মানের সমান হবে না। এই কারণে এখানে নিচে লিখে দিতে হবে আই নট ইকুয়ালস টু জে। ঠিক আছে, এটা খুবই কেয়ারফুলি লিখে দিতে হবে, কারণ নিজে নিজেকে কখনো ধাক্কা দিতে পারবে না। এটা ইকুয়ালস টু ডান পাশে হচ্ছে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। ওকে, এটা যা পাচ্ছি তা রেখে দিলাম, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা এই ডিডিটিকে বাইরে নিয়ে আসতেছি, সামেশনটা ভিতরে নিচ্ছি কেন? কারণ একটু পরে বুঝে যাবেন যে সামেশনটাকে ভিতরে আমরা এত কষ্ট করে কেন আনলাম। এম আই আর আই। ওকে, এতটুকু ক্লিয়ার হয়েছে না? সিম্পল, কয়েক লাইন লিখছি কিন্তু, বেশি না। এই চিত্রটা আঁকতে হবে, এখন যেটা মুছলাম এই চিত্রটা আঁকতে হবে।
এখন এতটুকু লেখার পরে এখন খেয়াল করেন, এই যে আই এর উপরে কি পরিমাণ ধাক্কা দিচ্ছে এগুলা সবগুলা সামেশন হচ্ছে, আবার পরবর্তীতে আই এর উপরে সামেশন হবে, মানে আই জে এর উপরে কি পরিমাণ ধাক্কা দিচ্ছে। এই সামেশনের মিনিং আপনাকে বুঝাই দিই। আই জে এর উপরে যে ধাক্কা দিচ্ছে প্লাস যে আই এর উপরে যেরকম ধাক্কা দিচ্ছে, মনে করেন দুইটা কণা, এটা হচ্ছে আই, এটা হচ্ছে যে আই এর উপরে যে ধাক্কা দিবে সেটা হচ্ছে এফ জে আই ভেক্টর, প্লাস আই আবার জে কে সমান এবং বিপরীতমুখী ধাক্কা দিবে না নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী, তাহলে সেটার নাম কি হয়ে যাবে, এফ আই জে কে কী পরিমাণ ধাক্কা দিচ্ছে। এখন দেখেন তো এই দুইটার মান সমান এবং বিপরীতমুখী কিনা, তাহলে দুইটা মিলে লব্ধি কি হবে, জিরো হবে। দুইটার মিলে এই যে জোড়া জোড়ায় কাজ করবে, তাহলে লব্ধি মিলে কি হবে, জিরো হবে। এই জিনিসের মধ্যে টেকনিক্যালি একটু ভুল আছে, আমি এই যে ব্যাখ্যা দিলাম এটার মধ্যে, কারণ এর চেয়ে বেশি ব্যাখ্যা আমি দিতে চাচ্ছি না। কেউ যদি বুঝতে পারো যে কি ভুল আছে তাহলে আমার বলিও, তাহলে আই উইল এক্সপ্লেইন। তাহলে মেইন কথা হইলো কি, যে নিউটনের তৃতীয় সূত্র আমাদেরকে বলে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুইটা মিলে কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এই বলের মান যা, এই বলের মান সমান শুধু কি হয়েছে বিপরীতমুখী, তাহলে এই দুইটার ভেক্টর সাম কত হবে, জিরো হবে। তার মানে সামেশন অফ এফ জে আই, যখন আমরা বললাম আই জে দুইটার উপরেই অপারেট করতেছে, এই পুরা জিনিসের ভ্যালু কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, আই জে এর ভ্যালু কত হবে, জিরো হবে। এই জিনিসটাকেই হচ্ছে বইয়ে, আমাদের বইয়ে লেখা আছে এই লাইনের পরবর্তী লাইনে, আমি বই থেকে এক্স্যাক্টলি বলি যে কি লেখা আছে। কি লিখছে নিউটনের, হ্যাঁ এটাই লিখছে, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে, নিউটনের তৃতীয় সূত্রানুসারে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী। তাই যেহেতু সমান এবং বিপরীতমুখী, তাহলে যে আইকে যে পরিমাণ ধাক্কা দিবে আই জে কে সমপরিমাণ ধাক্কা দিবে, এই দুইটা যেহেতু বিপরীতমুখী, তাহলে ভেক্টর সাম যদি করি টোটাল মিলে জিরো হয়ে যাবে। তাহলে এই পুরা ভ্যালুটা, এই পুরা জিনিসের ভ্যালু কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাই সামেশন অফ এফ জে আই, জে এর উপরে আই এর উপরে জে নট ইকুয়ালস টু আই ইকুয়ালস টু কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এটা ইকুয়ালস টু কত হবে, জিরো হয়ে যাবে। ওকে, জে এর উপরে জিরো হয়ে যাবে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে, লিখলাম। ওকে, ভেরি গুড। তাহলে এই টার্মটা কত হয়ে গেল, জিরো। তাহলে বাকি থাকে কি, এটাকে একটা ইকুয়েশন দিই, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1, সরি এটাকে দেই 1, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। তাহলে ইকুয়েশন 2 থেকে কি পাবো আমরা, ইকুয়েশন 2 থেকে আমরা কি পাচ্ছি, এফ এক্সটার্নাল ইকুয়ালস টু, এই টার্মটা জিরো হয়ে গেল, শুধু থাকে যে এতটুকু ডি স্কোয়ার ডিটি স্কোয়ার সাথে সামেশন এম আই আর আই ভেক্টর। ওকে, লেখা যায়। এটাকে দিলাম ইকুয়েশন 3। এখন আমাদের যেটা করতে হবে, একটা নতুন জিনিস ডিফাইন করতে হবে, সেটাকে বলে সেন্টার অফ মাস। সেন্টার অফ মাসকে আমরা ডিফাইন করব। এটা হচ্ছে আমাদের সেই সিস্টেমটা, এখানে অনেকগুলো পার্টিকেল আছে, এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, স্থানাঙ্ক ব্যবস্থা। এখানের মধ্যে একটু ভারী করে একটা বস্তু কণা দেখাইলাম, এটা হচ্ছে আমাদের সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস মানে কি, ভর কেন্দ্র। এটা হচ্ছে আমাদের কি, ভর কেন্দ্র। এটা হচ্ছে ভর কেন্দ্র। ভর কেন্দ্রের অবস্থান ভেক্টরকে ক্যাপিটাল এর দিয়ে আর দিয়ে প্রকাশ করলাম। এটা হচ্ছে ভর কেন্দ্র, ভর কেন্দ্রকে ক্যাপিটাল, ভর কেন্দ্রের যে অবস্থান ভেক্টর সেটাকে ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করলাম। এখন এই যে ভর কেন্দ্র, খেয়াল করেন, এটা যদি ক্যাপিটাল আর হয়, এই ভর কেন্দ্র থেকে এখানে কাছাকাছি কোনো আর একটা বিন্দু যদি আমি চিন্তা করি, এটাকে লিখলাম সেন্টার অফ মাস, সিএম, সেন্টার অফ মাস। এর পাশে কোনো একটা বিন্দুকে যদি আমি নিই, এর পাশের কোনো একটা বিন্দু, এখানে কোনো একটা কণা আছে, এখানে কোনো একটা কণা আছে, সেই কণার অবস্থান ভেক্টরকে বললাম হচ্ছে আমি আর জে, জেতম কণার অবস্থান ভেক্টর হচ্ছে কত, আর জে। আচ্ছা, এখন ক্লিয়ার হয় না কেন, ওকে, কি বললাম আমরা, এইটা হচ্ছে আমাদের সেন্টার অফ মাস। এটাও একটা চিত্র, চিত্রের মধ্যে আপনি কি লিখবেন, এখানে চিত্রে লিখবেন, এখানে চিত্রের মধ্যে লিখবেন কণা সিস্টেমের ভর কেন্দ্র, কণা সিস্টেমের ভর কেন্দ্র। আর জে না, সরি এটা হবে আর আই।
এখন এটা হচ্ছে আমাদের ভর কেন্দ্র, এই ভর কেন্দ্রের অবস্থান ভেক্টরটা হচ্ছে ক্যাপিটাল আর, এবং এখানে অন্যান্য অনেক পার্টিকেল বাকি যেগুলো আছে তাদেরকে R1 R2 R3 এরকম দিয়ে আমরা যে কোনো একটা র্যান্ডম নাম দিলাম RI। ওকে, এখন সেন্টার অফ মাসের সংজ্ঞা অনুসারে আমরা সংজ্ঞায়িত করলাম, দেখেন সংজ্ঞা অনুসারে সেন্টার অফ মাসের সংজ্ঞা অনুসারে সেন্টার অফ মাসের যে পজিশন, সেন্টার অফ মাসের যে অবস্থান ভেক্টর, এটা হয় সামেশন MI/RI ডিভাইডেড বাই সামেশন অফ MI। এটা সংজ্ঞা, এটা কাইন্ড অফ মুখস্থ রাখতে হবে। যদিও সংজ্ঞাটা এমন কেন হয় তার আলাদা ব্যাখ্যা আছে, কিন্তু আমরা এখন সেটাতে যাব না, এটা মুখস্থ রাখবেন, আমাদের এর পরবর্তীতে আরও অনেক ক্ষেত্রে কাজে লাগবে। এটা হচ্ছে সেন্টার অফ মাসের অবস্থান ভেক্টরের ডেফিনেশন, এটা মুখস্থ। এখন সামেশন অফ MI মানে কি? ক্ষুদ্র ক্ষুদ্র ভরগুলার যোগফল। ক্ষুদ্র ক্ষুদ্র ভরগুলাকে যোগ করলে মোট ভর পাওয়া যায় না? ক্ষুদ্র ক্ষুদ্র ভরগুলোকে যোগ করলে মোট ভর পাওয়া যায়। তাহলে আমাদের এই যে দেখেন সামেশন অফ MI/RI আছে না, তাহলে এখান থেকে কি লেখা যায় খেয়াল করেন, বা সামেশন MI/RI ইকুয়ালস টু কী হবে, R ইন্টু M লেখা যায়। এটাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 4। এখন 4 থেকে মান নিয়ে 3-এ বসাবো, 4 থেকে 3-এ মান বসিয়ে, 4 থেকে কোথায় বসাচ্ছি, 3-এ, 4 নাম্বার থেকে 3 নাম্বারে মান বসাচ্ছি। ওকে, সো 3 নাম্বারে আমরা কি পাচ্ছি, এফ ফোর্সটা হচ্ছে এক্সটার্নাল, ইকুয়ালস টু থাকতে ডি স্কোয়ার ডিটি স্কোয়ার সামেশন অফ MI/RI ইকুয়ালস টু M ক্যাপিটাল R. M is constant, so it can come out of the differentiation d square R dt square এই যে আমরা শেষে যে একটা ঘনঘট অবস্থায় পৌঁছাইলাম, এইটার দিকে একটু তাকায় দেখেন, এটা কি F ইকুয়ালস টু M কাইন্ড অফ A, তাই না? তাহলে এটাই কি নিউটনের দ্বিতীয় সূত্র। কোন ক্ষেত্রে? এটাই নিউটনের দ্বিতীয় সূত্র, বা এটাই হচ্ছে গতির সমীকরণ। এটাই হচ্ছে গতির সমীকরণ কার? কণা সিস্টেমের ক্ষেত্রে বা সিস্টেম অফ পার্টিকেলের ক্ষেত্রে। এখন এখান থেকে আমাদের কি কি অবজারভেশন দেখতে হবে? এখান থেকে আমাদের বেশ কয়েকটা অবজারভেশন খেয়াল করতে হবে। সেটা হচ্ছে একটা বস্তুর ভিতরে যে অভ্যন্তরীণ যে বল, ওই যে ইন্টারনাল ফোর্স যেটা ছিল FJI যেটা ছিল, এটা কি ফাইনাল ইকুয়েশনে আছে? নাই। তাহলে আমার কাছে একটা বড় বস্তু আছে, এই বস্তুকে আমি বাহ্যিক কতটুকু বল দিচ্ছি সেটা যদি আমি জানি, তাহলে তার ত্বরণ আমি জানতে পারবো। ক্লিয়ার? মানে ভিতরে যে তারা মারামারি করতেছে, কে কতটুকু মারামারি করতেছে ওইটা আমার দেখার দরকার নাই। একটা সিস্টেম অফ পার্টিকেলের ভিতরে পার্টিকেলগুলো একজন আরেকজনের সাথে কীভাবে ধাক্কাধাক্কি করতেছে এটা আমার জানার দরকার নাই। এটা হলো পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে এই যে F ইকুয়ালস টু M, এই পুরাটা তো ত্বরণের মতো একটা রাশি নির্দেশ করতেছে যদি এটা অবস্থান ভেক্টর হয়, তাই না? এটা তো একটা অবস্থান ভেক্টর, তাহলে অবস্থানের 2বার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়, তাহলে এটা একটা ত্বরণের মতো অবস্থা সৃষ্টি করতেছে। এখন পুরা জিনিসটাকে আমি এইভাবে চিন্তা করতে পারি যে আমি পুরা বস্তু নিয়ে চিন্তা না করে যদি শুধুমাত্র সেন্টার অফ মাস নিয়ে চিন্তা করি, পুরা বস্তু নিয়ে আমার চিন্তা করার দরকার নাই। পুরা বস্তুর উপরে বল কাজ করা যেই কথা, এই পুরা সিস্টেমের উপরে তো আমরা এক্সটার্নাল ফোর্স দিছিলাম, পুরা বস্তুর উপরে বল কাজ করা যেই কথা, শুধুমাত্র সেন্টার অফ মাসের উপরে বল কাজ করা একই কথা। পুরা সিস্টেমের উপরে বল কাজ করা যেই কথা, শুধুমাত্র ভর কেন্দ্রের উপরে বল কাজ করা একই কথা। এটা এই লাইন থেকে প্রমাণিত হয়। ঠিক আছে, দেখেন তো এখানে ছোট আর ভেক্টর কি আছে কোথাও? ছোট আর ভেক্টর আর আই যেটা, এটা কি আছে এখানে? তার মানে কোন পার্টিকেল কোথায় অবস্থান করতেছে এটা আমার জানার দরকার নাই, আমার শুধু ক্যাপিটাল আর দরকার। মানে কি সেন্টার অফ মাস কোথায় আছে, ভর কেন্দ্র কোথায় আছে, এটা জানলেই আমি এর মধ্যে নিউটনের সেকেন্ড ল ব্যবহার করে ফেলতে পারি। বস্তুর ওরিয়েন্টেশন কেমনে কি আছে, কোন পার্টিকেল এক্স্যাক্টলি কোথায় আছে ওইটা আমার জানার দরকার নাই। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের নিউটনের সেকেন্ড ল। এখন মনে আছে আমরা ছোটোবেলায় আমরা অনেক অঙ্ক করছি না? ছোটোবেলায় আমরা এমন অনেক অঙ্ক করছি যে আমাদের কাছে একটা বস্তু ছিল, এরকম একটা বস্তু ছিল, সেই বস্তুর উপরে 20 নিউটন বল দেওয়া হয়েছিল, বস্তুর ভর মনে করো 2 কেজি, দিয়ে আমাদেরকে প্রশ্ন করছিল যে ত্বরণ কত। আমরা কি সুন্দর আরামে আনন্দে A ইকুয়ালস টু F/M করলাম, F এর মান বসাইলাম 20, M এর মান বসাইলাম 2, আনসার আসলো 10 নিউটন। এই যে 2 কেজি ভরের বস্তু, এই কণাগুলার মধ্যে নিজেদের টানাটানি আকর্ষণ বল আছে, সেটাকে আমরা হিসাবের মধ্যে আনছিলাম? আনি নাই। কেন আনি নাই? কারণ
এই নিউটন সাহেবের ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী ভিতরে যে ধাক্কাধাক্কি হচ্ছে এটা তোমার জানার দরকার নাই, এটা তোমার কোনো কাজে লাগে না। ঠিক আছে, আমরা ধরে নিতাম যে এই যে সবগুলা কণা মিলে আছে কোথায়, এই কেন্দ্রে আছে, ফলে কেন্দ্রের উপরে 20 নিউটন বল যদি চিন্তা করি তাহলে পুরা বস্তুর উপরে 20 নিউটন বল বিবেচনা করা হয়ে যায়, আলাদা আলাদা করে কণা বিবেচনা করা লাগে না। এই ফর্মুলাটা সত্য বিধায় আমরা ওই ছোটোবেলার এইসব অঙ্ক করতে পারছি। বোঝা গেল? যদি এখানে এমন কোনো একটা টার্ম থেকে যাইতো, এফ জে আই যুক্ত কিছু একটা টার্ম যদি থেকে যাইতো, তাহলে কিন্তু আমরা আর এই সূত্র ব্যবহার করতে পারতাম। ওকে, আর বেশি কথা বলা যাবে না, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসগুলোতে আমরা কি দেখবো, সিস্টেম অফ পার্টিকেলের ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতা নীতি আর হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। ওকে, আল্লাহ হাফেজ।